আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের আরও একটি বিশেষ পর্ব নিয়ে, আমাদের সম্পদ। এখান থেকে আমাদের আজকের শিরোনামে থাকছে কি, মাটির প্রকারভেদ, দূষণ ও প্রতিরোধ। অর্থাৎ আমরা মাটির ক্লাসিফিকেশন সম্পর্কে এই পর্বে জানার চেষ্টা করব। মাটি কীভাবে বা কোন কোন কারণে মাটি দূষিত হতে পারে এবং সেই দূষণগুলো আমরা কীভাবে প্রতিরোধ করব, এই সম্পর্কে আমরা এই পর্বে জানার চেষ্টা করছি। তাহলে দেখো, তো ফার্স্ট অফ অল আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলছি, দেখো যে মাটির আসলে প্রকারভেদ কয় প্রকার হতে পারে। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়েকটা বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটির ক্লাসিফিকেশন হয়ে থাকে। এখন সেই বিশেষ বৈশিষ্ট্য কী কী? মাটির গঠন, মাটির বর্ণ এবং পানি ধারণ ক্ষমতা। তিন রকমের: মাটির গঠন, তারপরে মাটির বর্ণ এবং পানি ধারণ ক্ষমতা। এর উপরে ভিত্তি করে আমরা মাটিকে মোটামুটিভাবে চারটা বিশেষ ক্লাসিফিকেশনে ভাগ করে ফেলতে পারি। কি কি দেখো, একটা হচ্ছে বালু মাটি, পলি মাটি, কাদা মাটি এবং দোআঁশ মাটি। সো এই চারটা টাইপ কাদের উপর ভিত্তি করে? যে তিনটে টাইপের কথা বললাম, গঠন, বর্ণ এবং পানি ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে মাটিকে মোট চারটা অংশে ভাগ করা যায়। তো আমরা এখন এই প্রত্যেকটা সেগমেন্টের বৈশিষ্ট্য, গঠন, সুবিধা, অসুবিধা সমস্ত কিছু জানার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের প্রথমেই রয়েছে হচ্ছে গিয়ে যে বালু মাটি। আচ্ছা, তো আসো আমরা একটু বালু মাটির যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। দেখো, বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বালু মাটিতে পানি থাকে না। অর্থাৎ বালু মাটির যে পানি ধারণ ক্ষমতা, সেই পানি ধারণ ক্ষমতাটা এই যে এখানে লেখা আছে, দেখো পানি ধারণ ক্ষমতাটা খুবই কম। এখন পানি ধারণ ক্ষমতাটা কেন কম হচ্ছে? কারণ এই মাটির হচ্ছে গিয়া যে কণার আকার সবচেয়ে বড়। বালু মাটির যেই কণাগুলো, এই কণাগুলোর আকৃতি কি হয়? একটু বড় আকারে হয়, ফলে প্রত্যেকটা কণার মাঝখানের ফাঁকা জায়গাটা একটু বেশি। আমরা কিন্তু দেখো, বড় জিনিস যখন তুমি কোনো একটা জায়গায় রাখবা, ধরো বড় বড় দুইটা পাথর রাখলাম, তাহলে একটা পাথরের সাথে আর একটা পাথরের মাঝখানে ফাঁকা জায়গাটা অনেক বেশি থাকবে। সো এখানেও জাস্ট ব্যাপারটা সেম, যে কণাগুলো যেহেতু একটু বড় আকৃতি, তাহলে এই একটা কণার সাথে আর একটা কণার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কী হবে? অনেকটা বেড়ে যাবে আর কি, ফাঁকাটা অনেক বেশি হবে। বালু মাটি কি হয়? দানাযুক্ত হয়। বালু মাটিতে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ থাকতে পারে। বালু মাটিতে হিউমাস থাকলে এটি চাষাবাদের জন্য সহজসাধ্য হয়। অর্থাৎ আমরা নর্মালি বালু মাটিতে খুব বেশি একটা চাষাবাদের উপযোগী মনে করি না, কিন্তু এখানে একটা কথা মেনশন করে দিয়েছে, যদি হিউমাস হিউমাস কি? হিউমাস হচ্ছে গিয়া যে অনেকগুলো পদার্থ মিশ্রিত হয়, পাতা টাতা সহ অনেকগুলো মাটির একটা বিশেষ বৈশিষ্ট্য, এগুলো মিশ্রিত হয় যদি, তখন বালু মাটিতে কি হবে? চাষাবাদটা অনেক সহজসাধ্য হয়ে যাবে। তো এখন দেখো, তাহলে আমরা এই যে বৈশিষ্ট্য, যে পানি ধারণ ক্ষমতাটা কম, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এটা একটা ভালো দিক দেখব, আমরা এই বালু মাটির একটা খারাপ দিক বা নেগেটিভ সাইড আমরা নিয়ে আলোচনা করতেছি। তো এখানে এটাই বলতেছে যে এই মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম বা পানি দ্রুত নিষ্কাশন হয়ে যায়, তাই গ্রীষ্মকালে উদ্ভিদের পানি স্বল্পতা দেখা যায়। তুমি যদি বালু মাটিতে কোনো ফসল রোপণ করো বা কোনো গাছ রোপণ করো, যেগুলো বালু মাটিতে জন্মায়, গ্রীষ্মকালে তো আর পানির খুব ডিমান্ড থাকে আর কি, পানি নর্মাল সমস্ত জায়গায় গ্রীষ্মকালে পানি কম থাকে, তাহলে বালু মাটিতে সেই সমস্যা দেখা দিবে। তাই যে সকল ফসলে অনেক বেশি পানির প্রয়োজন হয়, সেগুলো বালু মাটিতে ভালো হয় না, নাম্বার ওয়ান। তবে দেখো, তাহলে আমরা এটা হচ্ছে গ্রীষ্মকালটা বালু মাটির জন্য একটা খারাপ দিক, কারণ নর্মালি গ্রীষ্মকালে সমস্ত জায়গায় পানি শুকিয়ে যায়। বালু মাটিতে তো এমনিতেই পানি ধরে রাখতে পারতেছে না, তো তখন তার অবস্থা আরও খারাপ হয়ে যায়, সেই জায়গার গাছপালাগুলো মরে যায়। বসে তবে প্রচুর পরিমাণে যেই অঞ্চলে বৃষ্টিপাত হয়, যার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, সে সকল অঞ্চলে বালু মাটি চাষাবাদের জন্য বেশ উপযোগী হয়ে উঠতে পারে। সেই সকল জায়গায় বালু মাটি চাষাবাদের জন্য বেশ ভালো উপযোগী হয়ে উঠতে পারে। আচ্ছা, কারণ বালু মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় না, যার ফলে গাছের শিকড় পচে না। জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা হলো এতে গাছের শিকড় পচন ধরে, যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। তো আমরা তাহলে এই টোটাল বালু মাটির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে এটা জানলাম যে এখানে পানির ধারণ ক্ষমতা খুবই কম। তারপর হচ্ছে কি, যে মাটির যে কণা, সেই কণার আকৃতিগুলো একটু বড় বড় হয়, দানাদার যুক্ত হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এখান থেকে যে দুইটা পয়েন্ট আমরা ফোকাস করব, যে বালু মাটি কখন সমস্যা বা কাদের জন্য সমস্যা। যে সকল উদ্ভিদের বা যে সকল ফসলের প্রচুর পানির প্রয়োজন হয়, এদের সমস্যাটা একটু বেশি, এটা বালু মাটিতে ভালো হবে না। এবং গ্রীষ্মকালে যখন অন্যান্য মাটিতে প্রচুর পানি থাকে, মাটির নিচে পানি থাকে, কিন্তু বালু মাটি তো আর পানি ধরে রাখতে পারছে না, অতএব গ্রীষ্মকালটাতে বালু মাটির জন্য একটা অসুবিধাজনক। সুবিধাজনক কোথায়? কিছু কিছু ফসল আছে যেগুলো পানি বেশি হলে এদের শিকড়টা পচে যায়, পুরো গাছটা মরে যেতে পারে, ফসলটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বালু মাটির জন্য সেটা আবার ভালো দিক, যেহেতু সে পানি ধরে রাখতে পারে না। তার বর্ষাকালে কোথাও পানি জমলেও বালু মাটিতে কখনো পানি জমবে না, যার কারণে ওইখানে যদি ওই সময় কোনো ফসল থাকে, সেই ফসলটা
ভালো থাকবে, সেফ থাকবে। সো আমরা ভালো এবং খারাপ দুইটার দিকে আলোচনা করে দিলাম। এবার আসে কিছু উদ্ভিদ বা কিছু ফসল নিয়ে কথা বলে। বালু মাটিতে ভালো হয় কে কে? চীনা বাদাম, তারপরে হচ্ছে গিয়ে যে আলু, বিভিন্ন টাইপের আলু, কাঠবাদাম, তরমুজ, শশা, এই যে ফসলগুলো আছে এগুলো বালু মাটিতে খুব ভালো হয়। কেননা এগুলোর জন্য খুব বেশি পানির প্রয়োজনও হয় না। এদের শিকড়টা নরম আর বালু মাটিও নরম, তো এরা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই সকল ইসের মধ্যে আর কি। বালু মাটিতে কোন কোন ফসল হবে না? ধান, পাট, এই জাতীয় যে ফসলগুলো আছে এগুলো আসলে বালু মাটিতে ভালো হয় না, কেননা এই সকল ফসলের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তো যেহেতু এখানে পানির প্রয়োজনটা বেশি হয়, বালু মাটিতে ওরা পানি ধরে রাখতে পারে না, দ্যাটস ওয়াই এই সকল ফসল এই মাটিতে ভালো হবে না। সো আমরা যখন যদি এই টাইপের কোশ্চেন আসে, আমরা বোথ ভিউ, পজিটিভ ভিউ, নেগেটিভ ভিউ, এবং কোন কোন ফসল ভালো হতে পারে, কোন কোন ফসল ভালো হবে না, আমরা দুইটা সাইডে এখানে আলোচনা করে দিলে আমাদের বালু মাটির পোর্শনটুকু কমপ্লিট হয়ে যাবে। এবার যাচ্ছি আমরা পলি মাটিতে। তো চলো পলি মাটি নিয়ে একটু কথা বলি। দেখো পলি মাটি সম্পর্কে কী তথ্য আমাদেরকে দিচ্ছে। বলতেছে যে পলি মাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি, অর্থাৎ বালু মাটি যেই পরিমাণ পানি ধারণ করতে পারে, পলি মাটি তার থেকে বেশি পরিমাণ পানি ধারণ করতে পারে। আচ্ছা, পলি মাটি খুবই উর্বর হয় এবং এই মাটির কণাগুলো বালু মাটির কণার তুলনায় আকারেও ছোট হয়। যেহেতু মানে মাটির কণাগুলো আকারে ছোট, এই জন্য এরা পানিটাকে সহজে আটকে রাখতে পারতেছে। আর বালু মাটির ক্ষেত্রে আকারটা বড় বিধে সেই বড় আকারের ফাঁকা দিয়ে পানিটা আসলে বেরিয়ে যাচ্ছে, যেন তাদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। আচ্ছা, দেন বলতেছে দেখো পলিমাটির কণাগুলো ছোট হওয়ায় এরা পানিতে ভাসমান আকারে থাকে এবং এক পর্যায়ে পানির নিচে থাকা জমিতে পলি আকারে জমা পড়ে। অর্থাৎ ফর এক্সাম্পল ধরো তোমার এইটা একটা পুকুর, এই যে এরকম এটা একটা পুকুর, উপরে এরকম পলিমাটির কণাগুলো ভাসতে থাকে। যখন আমরা আস্তে আস্তে পানিটাকে এখান থেকে বের করে ফেলি বা পানিটা এখানে চলে যায়, তখন এই পলিগুলোই মাটির নিচে এখানে এসে এরকম জমা হয়। সো এখানে এটাই বলতেছে যে পানির উপরে তারা ভাসতে থাকে এবং এক পর্যায়ে যখন পানির সরে যায় তখন ওই পলিটাই আস্তে আস্তে কোথায়, মাটির মানে পুকুরের নিচ থেকে গিয়ে পলি আকারে জমা পড়ে। পলি মাটিতে জৈব পদার্থ, খনিজ পদার্থ হিসেবে বিভিন্ন কোয়ার্টজ থাকে। বালু মাটির মতো পলি মাটির কণাগুলো দানাদার হয় এবং এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান বেশি থাকে। অর্থাৎ বালু মাটিতে যতটা না পুষ্টি উপাদান থাকে, পলি মাটিতে তার থেকে পুষ্টি উপাদানটা অনেক বেশি থাকে। গেল এই পার্টটা। আমরা যাচ্ছি এর পরবর্তী পার্ট, কাদামাটি। কাদামাটি, আমরা এখন কাদামাটি নিয়ে কথা বলবো। দেখো কাদামাটির কথা এখানে কি বলা হচ্ছে। কাদামাটি, আচ্ছা বলতেছে কাদামাটির প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রচুর পানি ধারণ করে রাখতে পারে। আমরা জানি যে পলিমাটিও পানি ধারণ করে রাখতে পারে, বাট সব থেকে বেশি পানি ধারণ করে রাখতে পারে কে? কাদামাটি। আচ্ছা, এরা এরা অনেকটা আঠালো ধরনের হয় এবং হাত দিয়ে ধরলে লেগে থাকে। অর্থাৎ কাদামাটি তো আমরা দেখেছি যে আমরা হাত দিয়ে এরকম যদি কাদামাটি ছুঁয়ে দেই তখন আমাদের কি করবে, হাতের সাথে এরা আঠালো অবস্থায় কি করবে, লেগে থাকবে। আচ্ছা, সামান্য বৃষ্টিপাত হলেই এরা জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। কাদামাটি কি করতে পারে, পানিকে এত বেশি পরিমাণ আটকে রাখতে পারে যে কোনো জায়গায় বৃষ্টি হলে যদি পানি জমে তাহলে সেই পানি এরা বের হয়ে যেতে দেয় না, এরা পানিটাকে কি করে, আটকে রাখে। তাই ফসলাদি বা উদ্ভিদের মূল পচন সৃষ্টি করতে পারে। যেহেতু এই পানিটা যেহেতু এই মাটি যেহেতু পানি ধরে রাখতে পারতেছে, অতএব এদের ক্ষেত্রে বা এই মাটিতে রোপণ করা উদ্ভিদের ক্ষেত্রে একটাই হুমকি থাকবে, সেটা হচ্ছে এরা যখন পানিটাকে ধরে রাখবে হতে পারে ওই পানি থেকে উদ্ভিদের যে শিকড়টা সেটা পচে যেতে পারে বা মূলটা পচে যেতে পারে। এই মাটিতে খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। এই মাটি দিয়ে ঘর সাজানোর যে তৈজসপত্র আছে, এমনকি গহনাও তৈরি করা হয়। মাটির তৈরি যে বিভিন্ন জিনিসপত্র আছে, আমরা হ্যান্ডিক্রাফট যেই আইটেমগুলো যেগুলো চিনি, মাটির থালা বাসন হতে পারে, বিভিন্ন ছোট ছোট হয়তোবা কানের কোনো কিছু হতে পারে, এরকম টাইপের, অর্থাৎ গহনা গাটি থেকে শুরু করে ঘর সাজানোর যে জিনিসপত্র, মাটির তৈরি যে জিনিসপত্র, মাটির তৈরি সমস্ত জিনিসপত্রই সবসময় কী থেকে তৈরি হয়, কাদামাটি থেকে তৈরি হয়। কেন? কাদামাটি নরম থাকে, আমরা সহজে এটাকে একটা শেপ দিতে পারি। কাদামাটিতে আমরা খুব সহজেই শেপ প্রদান করতে পারি, যেটা কিনা অন্য কোনো মাটিতে সেই শেপটা সহজে দেওয়া যায় না। বিধায় আমাদের এই মাটি অনেক বেশি আমাদের কাজে লাগে। শুধুমাত্র ফসল রোপণ করার ক্ষেত্রেই না, এই মাটিটা কাজে লাগে কিন্তু বিভিন্ন জিনিসপত্র, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্রের কথা বলো, গহনাগাটি তৈরি জিনিসপত্রের কথা বলো, এই সকল ক্ষেত্রেও এই মাটিটা অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, গেল আমাদের এই মাটি সম্পর্কে। দেন আমরা যাচ্ছি দোআঁশ মাটি সম্পর্কে। দেখো কি বলতেছে, দোআঁশ মাটি সব থেকে গুরুত্বপূর্ণ মাটি এবং এই দোআঁশ মাটিটা ফসল ফলনের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি বা সব থেকে ভালো হবে দোআঁশ মাটি। কি বলছেন যে দেখো এই মাটি বালু, পলি আর কাদা মাটির সমন্বয়ে তৈরি হয়। তাহলে আমরা এর আগের যে তিনটা পার্ট সম্পর্কে জেনেছি, বালু মাটি, পলি মাটি, কাদা মাটি,
এই তিনটা মাটির সংমিশ্রণ হচ্ছে দোআঁশ মাটি। তো তুমি বলতে পারো যে দোআঁশ মাটিতে সমস্ত কিছুর ফ্লেভার থাকে, সমস্ত মাটির, এর আগের যে তিনটা মাটির কথা আমরা বলেছি সমস্ত মাটির ফ্লেভার এই দোআঁশ মাটিতে থাকে। দোআঁশ মাটিতে থাকা বালু, পলি আর কাদামাটি অনুপাতের উপর ভিত্তি করে দোআঁশ মাটির ধরন কেমন হবে তা নির্ধারণ করা যায়। দোআঁশ মাটির একদিকে যেরকম পানি ধারণ ক্ষমতা ভালো, আবার প্রয়োজনীয় সময় পানি দ্রুত নিষ্কাশনও হতে পারে, তাই ফসল চাষাবাদের জন্য এই দোআঁশ মাটি খুব উপযোগী। দেখো দুইটা জিনিস, তোমার পানিও লাগবে, আবার তোমাকে পানি নিষ্কাশনও করতে হবে, যেহেতু আবার ফসল ভালো ফলানোর জন্য তোমাকে পলিও লাগবে। তো দোআঁশ মাটি কি করছে, সমস্ত বিষয়গুলোকে একসাথে সে ধারণ করতেছে। তুমি দোআঁশ মাটিতে আসলে যেরকম ভাবে তুমি দোআঁশ মাটিতে কি থাকে, কাদামাটি থাকে, অতএব ড্রাই সিজনে দোআঁশ মাটি সেই কাদামাটির সমন্বয়ে পানিটাকে ধরে রাখে। আবার বর্ষাকালে তো পানি ধরে রাখলে বিপদ, বালু মাটি আছে, দোআঁশ মাটি কি করে, বালু মাটির যে অংশটুকু আছে সেখান থেকে পানিটাকে খুব দ্রুত নিষ্কাশন করে দেয়। আর গ্রীষ্মকালে দোআঁশ মাটি কাদামাটির যে পোর্শন আছে সেখানে পানিটাকে ধরে রাখে। আর পলিমাটি কি করে, পলিমাটি হচ্ছে কি যে দোআঁশ মাটির উর্বরতাকে বৃদ্ধি করে, উর্বরতাকে বৃদ্ধি করে। তো সমস্ত কিছু মিলে তুমি যদি সমস্ত কিছুর মানে ফ্লেভার বা সমস্ত কিছুর সুবিধা একসাথে পেতে চাও তখন তোমাকে দোআঁশ মাটি বেছে নিতে হবে। যার কারণে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কোন মাটিতে সব থেকে ভালো ফসল হয়, এটার অ্যান্সার হবে দোআঁশ মাটি। আচ্ছা, তো আমি এখানে লিখে দিচ্ছি যে ফসল সব থেকে ভালো হয় দোআঁশ মাটিতে ফসল। উপরের যে তিনটা মাটির কথা বললাম, এই তিনটা মাটির মধ্যে সব থেকে ভালো ফসল ফলানো যায় দোআঁশ মাটিতে। কারণ অন্যান্য মাটির একটা গুড সাইড থাকলেও একটা ব্যাড সাইড রয়েছে, দুইটাই রয়েছে, কিন্তু দোআঁশ মাটি যেহেতু তিন প্রকার মাটির সমন্বয়ে তৈরি, তাহলে একটা গুড সাইড হলো আর একটা ব্যাক সাইড আমি অন্য একটা মাটি থেকে সেটাকে আমি কভার করে ফেলতে পারবো। এক্সামে যদি আসে যে কোন মাটিতে ফসল ভালো হয়, তখন অ্যান্সারে তোমরা কিন্তু দোআঁশ মাটিকে হাইলাইট করবা। এবং এই দোআঁশ মাটির অ্যান্সারের মধ্যে উপরের যে তিনটা মাটির কথা বললাম, বেলে মাটি, পলি মাটি, কাদামাটি, তিনটা মাটির ভালো ভালো দিকগুলোকে এখানে তুলে ধরলেই আমাদের এই অংশের অ্যান্সারটুকু হয়ে যাবে। তো আমি আশা করতেছি তোমরা এই মাটির যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যাব আমরা মাটি দূষণের কারণ, মাটি কেন দূষিত হচ্ছে সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তো আমরা এবার দেখব মাটি দূষণের কারণ কি কি হতে পারে, মাটি কি কি উপায়ে দূষিত হতে পারে এবং সেগুলোর মেইন রিজনগুলো কি কি। তো দেখো, তো এখানে ফার্স্টে বলতেছে যে আমাদের দেশে অনেকভাবেই মাটি দূষিত হতে পারে। তো কয়েকটা পয়েন্ট, ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা জাস্ট এখানে আমাদের এই অ্যান্সারের মধ্যে নিয়ে আসতেছি। তো প্রথম পয়েন্ট দেখো, শিল্প কারখানা এবং গৃহস্থচারীর কাজের যে বজ্রগুলো আছে সেগুলো থেকে। আচ্ছা, তো ফার্স্টে দেখো কি বলছে, আমাদের দেশে শিল্প কারখানা এবং গৃহস্থচারীর বর্জ্য এগুলো আমরা কি করি, মাটিতে পুঁতে ফেলি। তো এই যে মাটিতে আমরা পুঁতে ফেলতেছি, ফলে কি হচ্ছে, মাটিতে দূষিত হচ্ছে, কেন এটা বজ্র পদার্থ। শিল্প কারখানার বর্জ্যে মার্কারি, জিঙ্ক, আর্সেনিক ইত্যাদি থেকে শুরু করে অ্যাসিড, ক্ষার এবং নানান ধরনের মারাত্মক ক্ষতিকর পদার্থ থাকে। মার্কারি, খেয়াল করো, মার্কারি সম্পর্কে বিশেষ একটা কথা বলেছে যে মার্কারি আর অন্যান্য ধাতব পদার্থ মাটিতে বিদ্যমান উপকারী অণুজীবগুলোকে মেরে ফেলে। তাহলে মার্কারির একটা খারাপ দিক হচ্ছে যে মার্কারি মাটিতে বিদ্যমান যে উপকারী কীট পতঙ্গগুলো থাকে সেগুলোকে তারা মেরে ফেলে, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। মাটিতে যদি আমরা মাত্রাতিরিক্ত লবণ অথবা যদি আমরা অ্যাসিড ক্ষার যদি প্রয়োগ করি, তাহলে সেগুলো কি করে, মাটির ক্ষতি সাধন করতে পারে। এ ধরনের দূষণের ফলে ক্ষতিকর পদার্থ মাটি থেকে খাদ্য এবং সেই খাদ্য থেকে মানুষ সহ অন্যান্য প্রাণীদের প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। সহজ কথা যদি আমরা বলি, মাটিতে বিদ্যমান এই যে ক্ষতিকর যে পদার্থগুলো আছে সেগুলো আমাদের শুধুমাত্র মাটিরই যে ক্ষতি করছে এমনটা না। ধরো কোনো একটা মাটিতে তুমি মার্কারি ফেলে দিলে, ওই মার্কারি কিন্তু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহেও প্রবেশ করতে পারে, আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহের নানান সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য আমাদের উচিত হবে এই সকল যেই শিল্প কারখানার যে বজ্র পদার্থগুলো আছে, এই বজ্র পদার্থগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় না ফেলে আমরা এদিক সেদিক না ফেলে ওটাকে ফার্স্টে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে ওটার ক্ষতির মাত্রাটা কমাবো, দেন আমি একটা নির্দিষ্ট জায়গায় দেন ফেলে দিব। আচ্ছা, দেন আসো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ সম্পর্কে কি বলছে দেখো, যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র তৈরির যে কারখানা, সেই কারখানা থেকে বিভিন্ন ক্ষতিকর যেই পদার্থ হতে পারে, বিশেষ করে হচ্ছে রেডন, তারপরে হচ্ছে কি আছে থোরিয়াম, সিজিয়াম, ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ মাটির উর্বরতাকেই যে নষ্ট করে তা না, বরং এটা প্রাণীদেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে। মানে সহজ কথা যদি আমরা বলি যে তেজস্ক্রিয় পদার্থের যে তেজস্ক্রিয়তা যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে শুধুমাত্র যে মাটিরই ক্ষতি করে এমনটা কিন্তু না, মাটি ব্যতীত অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোরও কিন্তু
মানে অন্যান্য জায়গা বলতে আমাদের মানবদেহ মানে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করতে পারে, বিভিন্ন ক্যান্সার সৃষ্টি করতে পারে, ত্বকের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সো আমরা এই সকল জায়গা থেকে সবসময় সতর্ক থাকার চেষ্টা করব। তেজস্ক্রিয়তা এড়ানোর জন্য আমরা কি করব, আমাদের যে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট যেগুলো আছে, হ্যান্ড গ্লোভস, তারপরে হচ্ছে যে সেফটি গগলস, অ্যাপ্রন, শু, জুতা ইত্যাদি আমরা পরিধান করে দিন আমরা ল্যাবে কাজ করব। তাহলে এই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা এটা আমাদের সংস্পর্শে আসতে পারবে না, প্লাস আমাদের এই সকল ক্ষতির কারণ হতে সে পারবে না। গেল দুইটা। আমরা যাচ্ছি এর পরেরটাতে। দেখো এর পরেরটাতে কি বলছে যে অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ। অতিরিক্ত পলি এখানে মেনশন করেই দিয়েছে যে হ্যাঁ পলিটা হবে এবং সেটা হতে পারে অতিরিক্ত পলি। আচ্ছা খেয়াল করো কি বলছে যে নদী ভাঙনের ফলে নদীর পাড় ভাঙা মাটি এক পর্যায়ে কোথাও না কোথাও তলানি আকারে জমা পড়ে। অর্থাৎ নদী যখন ভাঙে তাহলে যেই পাড় থেকে যে মাটিটা ভাঙতেছে সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে জমা হয়, হয়তো নদীর মাঝে হতে পারে, নদীর অপর পাশে হতে পারে, কোনো না কোনো এক জায়গায় গিয়ে সেটা জমা হয়। আচ্ছা এই জাতীয় তলানি ফসলি জমির উপর পড়লে সেই জমির উপরিভাগ যা ফসল উৎপাদনের মূল ভূমিকা পালন করে তার উপর একটা আস্তরণ তৈরি করে। তো এই যে মাটিটা, এই যে মাটি যেটা আছে সেই মাটিটা ফসল উৎপাদনের উপরে যদি আমরা মানে ফসলি জমি যেখানে আছে সেই জমির উপরিভাগে একটা আস্তরণ তৈরি করতে পারে, পলি একটা আস্তরণ সে তৈরি করতে পারে। তাহলে কি হয় দেখো, এই আস্তরণ যদি তৈরি করে তাহলে ফসল উৎপাদনের মূল ভূমিকা পালন করে। তাহলে মূল যেই স্পেসটা বা সারফেসটা সেই সারফেসের উপরে তুমি আরেকটা সাব সারফেস তৈরি করতেছো, ফলে কি হয় সেখানে ফসল উৎপাদনে ব্যাহত সৃষ্টি হয় বা ফসল উৎপাদনে সে বাধা পায়। তার উপর একটা আস্তরণ তৈরি করে, ফলে এই জমির ফসল উৎপাদন ক্ষমতা কমে যায়। তাহলে এরকম যখন আস্তরণ তৈরি করা হয় তখন সেই জমির ফসল উৎপাদন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কমে যায়। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলতেছে যে খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটির দূষণ। খনিজ পদার্থ আমরা মাটির নিচ থেকে বিভিন্ন জিনিস কিন্তু আমরা শোষণ করতে চেষ্টা করি বা খনিজ পদার্থ তুলে আনতে চেষ্টা করি। তো এখানে এটাই বলতেছে যে খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ, তেল, গ্যাস, কয়লার মতো প্রয়োজনীয় সম্পদ আহরণের সময় প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয়। এতে যেরকম বিস্তীর্ণ অঞ্চলের ফসল হানি ঘটে, ঠিক তেমনি মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। একটা ইম্পর্টেন্ট কথা বলেছে দেখো, আমরা এখন সেই পার্টটুকু বোঝার চেষ্টা করি যে আমরা যখন খনি থেকে কোনো কিছু উত্তোলন করি তখন কি হয়, ওই খনিরটাকে এখানে মাটি খনন করতে হয়, ফলে আমরা যে মাটি খনন করতেছি সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে, মাটির দূষণ ঘটতেছে, মাটি চারদিকে ছড়িয়ে পড়তেছে। সেই খনি থেকে বিভিন্ন সময় তেল জাতীয় পদার্থ আমরা উত্তোলন করে থাকি, সেগুলো মাটির উপরিভাগে ছড়িয়ে পড়লে সেই মাটির উর্বর শক্তিটা নষ্ট হয়ে যাবে। ওভারঅল কথা হচ্ছে যে মাটি আসলে ক্ষয় হতে থাকবে। খনি থেকে যখন মাটি উত্তোলন করা হয় তখন আমরা দেখব যে সেই মাটির প্রচুর অপচয় হয়, মাটির ক্ষয় হয়। তো এখানে এটাই বলতেছে যে প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয়। তো এতে করে ফসল হানি ঘটে, ঠিক তেমনিভাবে মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। তুমি যেই জায়গাটাকে খনন করতেছো সেখানে তো কোনো না কোনো একটা ফসল রোপণ করা হতো, তুমি যদি সেই জায়গাটাকে খনন করো ঠিকভাবে তাহলে সেখানে আর কি হয়ে যাবে না, ঠিকমতো ফসল রোপণ করা যাবে না, ফলে এটার উর্বরতা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। গেল একটা। এবারে আসো অ্যানাদার একটা পার্ট কি বলছে দেখো, কি বলতেছে যে আমাদের মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা বা অন্যান্য প্রাণীর মলমূত্র থেকেও মাটি দূষণ হতে পারে। যে মানুষের মলমূত্র সহ অন্যান্য প্রাণীর মলমূত্র আমরা মাটিতে ফেলে দেই সেখান থেকেও কিন্তু মাটির দূষণটা ঘটতে পারে। ঠিক আছে, কেন পারে দেখো, কারণ এসব মলমূত্র রোগ সৃষ্টিকারী নানান রকম জীবাণু থেকে যায়। এই সকল মলমূত্রের মধ্যে রোগ জীবাণু সৃষ্টিকারী নানান রকম জীবাণু সেখানে থেকে যায়, যারা মাটিতে বেড়ে ওঠে এবং পরবর্তী সময় মানুষের শরীরে পড়ে রোগ সৃষ্টি করে। এই সকল মলমূত্রগুলো কি হয়, মাটিতেই থেকে যায়। মাটিতে থেকে গেলে সেগুলো কি হয়, আস্তে আস্তে রোগ জীবাণু সৃষ্টি করে। এবং এই রোগ জীবাণু সৃষ্টি করে কাদের শরীরে, আমাদের শরীরেই কিন্তু। তার মানে তুমি বলতে পারো আমাদের মলমূত্র থেকেই মানে যেই রোগ জীবাণু সৃষ্টি হয় সেটা আমাদেরই কিন্তু ক্ষতি করে। শুধু যে আমাদের এমনটা না, পাখির বিষটা বলতে হচ্ছে যে আমরা যখন পাখির যে মলমূত্র যেটা আছে সেটাকে একত্রে পাখির বিষটা বলে, এখান থেকেও কিন্তু এই রকমের সমস্যা হতে পারে। তো আমরা এখানে মোট 4টা পয়েন্টকে ফোকাস করলাম। এই 4টা পয়েন্ট দেখো, কোন 4টা পয়েন্ট? আচ্ছা 4টা পয়েন্টকে আমরা ফোকাস করলাম। নাম্বার 1, শিল্প কারখানার ও গৃহস্থলীর বর্জ্য পদার্থ, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ এবং খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটির দূষণ। তো এই যে 4টা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করলাম, এই 4টা পয়েন্ট ছাড়াও আরও ছোট বড় অনেকগুলো রিজন রয়েছে যে সকল রিজন থেকে মাটির দূষণ ঘটতে পারে। তাই অবশ্যই আমাদের উচিত হবে এই সকল জায়গা থেকে মাটির দূষণটা রোধ করা। আমাদের এই সকল জায়গাগুলোকে আমাদের বন্ধ করে দিতে হবে যাতে করে মাটির দূষণটা আর না হয়।
আমরা এতক্ষণ মাটির দূষণ দেখলাম যে কোন কোন ওয়েতে মাটি দূষিত হতে পারে, মাটির ক্ষয় হতে পারে। এবারে আসো মাটির দূষণ এবং মাটির ক্ষয় রোধ আমরা কিভাবে সহজে করতে পারি। তো আমরা এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, আমরা সেই পয়েন্টগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে আশা করতেছি যে মাটির ক্ষয় থেকে আমরা বাঁচতে পারবো, মাটিকে রক্ষা করতে পারবো। এক নম্বরে বলতেছে দেখো যে নতুন গাছ লাগানোর ব্যবস্থা না করে কখনোই বনের গাছ কাটা যাবে না। আমাদের মাটিকে ধরে রাখতে পারে এরকম একটা উপাদান হচ্ছে গাছ। গাছের শিকড় মাটির মূল রোম থেকে, মানে গাছের মূল রোম মাটিকে কি করতে পারে, আটকে ধরতে পারে আর কি, আটকে রাখতে পারে। এবং গাছের পাতা যখন বৃষ্টির সময় মানে কি হয়, ওই পাতাটা সরাসরি বৃষ্টি যখন পড়ে তখন ওই বৃষ্টির ফোঁটা সরাসরি গাছের পাতার উপরে পড়ে, মাটির উপরে পড়ে না। ফলে এখান থেকেও কিন্তু মাটির ক্ষয়টা কমে যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করে দেন আমরা গাছ কাটার কথা যাবে, মানে চিন্তা করবো আর কি। ধরো আমি একটা গাছ কাটবো, আমি চিন্তা করবো যে যদি এখান থেকে আমার কোনো পরিকল্পনা না থাকে তাহলে আমি ওই মাঠটা আর খোলা রাখবো না, মানে ফাঁকা রাখবো না, কারণ ফাঁকা মাঠে কি হয়, মাটির ক্ষয়টা অনেক বেশি হয়। নাম্বার 2, একই জমিতে বারবার একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ধরনের ফসল চাষ করতে হবে। আমরা এই কাজটা করতে পারি, একই জমিতে একই ফসল চাষ না করে আমরা ভিন্ন ভিন্ন রকমের ফসল চাষ করতে পারি। 3 নাম্বার দেখো কি বলতেছে যে মাটির ক্ষয় রোধের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হচ্ছে মাটিতে বেশি করে গাছ লাগানো। তবে 3 নাম্বারটা বলতেছে যে তুমি মাটির ক্ষয়রোধ যদি করতে চাও তখন তোমার সব থেকে যেটা সুন্দর হবে যে সিস্টেমটা, গাছ লাগাও। গাছ লাগালে আমরা অক্সিজেন পাবো, গাছের মূলরোম মাটিটাকে আঁকড়ে ধরবে, বৃষ্টির পানি সরাসরি গাছের পাতার উপর এসে পড়বে, মাটিতে সরাসরি পড়বে না। ফলে কি হবে, এই মাটিটা অনেক মানে ভালো থাকবে বা আমরা এটাকে অনেক ভালোভাবে সংরক্ষণ করতে পারবো। 4 নম্বরে কি বলছে দেখো যে জমিতে ফসল তোলার পর গোড়া উপড়ে না তুলে জমিতে রেখে দিতে হবে। আমরা অনেক সময় যেটা হতে পারে যে আমরা ধান কাটি, ধান কাটার পরে আমরা ওই যে ধানের যে গোড়ার অংশটুকু আছে সেই অংশটুকুকে একদম মানে সমান না কেটে এটাকে একটু পরিমাণ রেখে দিতে পারি। তাহলে কি হবে দেখো, ওই পরিমাণটা মাটিকে ধরে রাখবে, মাটির ক্ষয় হওয়া থেকে মাটিকে রক্ষা করবে। 5 নম্বর বলছে দেখো যে ঢালু জায়গা দিয়ে যেন পানি প্রবাহিত না হতে পারে তার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এটা আসলে এখানে এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের যেরকম অনেক সময় এরকম বাঁকানো তল থাকে মাটির, ওইখানে বৃষ্টির ফোঁটা পড়লে পানি ওইখান থেকে নামার সময় মাটিটার অনেক বেশি ক্ষয় করে ফেলে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, আইদার আমরা সেই জায়গাগুলোতে পলিথিন ব্যবহার করে ফেলতে পারি, অথবা আমরা সেখানে ঘাস লাগাতে পারি। মানে এমন একটা সিস্টেম করা যার কারণে ওখান থেকে যখন পানিটা নামবে ওই পানি যেন মাটিটাকে ধুয়ে নিয়ে না নামতে পারে, মাটিটা যেন ওখানে স্টেবল থাকে, সেরকম একটা ব্যবস্থা আমাকে করে দিতে হবে। আচ্ছা, ঘাস কাটার সময় একেবারে মাটি ঘেঁষে ঘাস কাটা যাবে না, কিছু একটা অংশ আমরা রাখার চেষ্টা করব। মাটিতে গুল্ম, দুর্বা ঘাস কিংবা অন্য যে কোনো ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ এবং গাছপালা থাকলে সেগুলো ভারী বৃষ্টির মানে কারণ হতে পারে। তো আমরা এই সকল ক্ষেত্রে সেই গাছপালাগুলোকে মাটির ক্ষয় যেত করতে না পারে সেই দিকে আমরা খেয়াল রাখবো। এবং দেখো সর্বশেষ যে কথাটা বলছে, তো আমরা এই সবগুলো পয়েন্টে এখানে আলোচনা করেছি। তো আচ্ছা, এইটা দেখো 7 নাম্বার যেটা বলছিলাম যে দুর্বা ঘাস বা অন্যান্য যেই বড় বড় যে গাছপালা আছে সেগুলো কি করে মাটির ক্ষতি সাধন করতে যেন না পারে সেই দিকে তারা এইটাকে রক্ষা করতে পারবে আর কি। আচ্ছা, এবং সর্বশেষ বলতেছে দেখো নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করতে হবে। এজন্য নদীর পাড়ে কলমি, ধনচি ইত্যাদি গাছ লাগাতে হবে। নদী অত্যাধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে কিংবা কনক্রিটের তৈরি ব্লক দিয়ে নদী ভাঙন ঠেকাতে হবে। মাটি দূষণের অন্যতম একটা কারণ কি হতে পারে, এই যে নদীর পাড়ে যে আমরা এই যে নদী ভাঙন যে হয়, যেটা এই নদী ভাঙনে আমরা কি করি, মাটিটাকে নদীর ভিতরে নিয়ে যায়, নদীর গভীর অংশে নিয়ে যায়। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিছু কাজ করব। নাম্বার 1, হয়তো বা এই যে এখানে একটা গাছের নাম সাজেশন করা হয়েছে, যে এই কলমি অথবা ধনচে গাছ, এগুলো আমরা লাগাতে পারি। অন্যথায় আমরা এখানে যেটা করতে পারি যে বালুর যে বস্তা আছে সেই বস্তা, অথবা আমরা যে ব্লক যেগুলো আছে সেই বস্তা বা ব্লক, এগুলো দিয়ে আমরা নদীর ভাঙন কি করতে পারি, আমরা ঠেকাতে পারি। সো এখানে মূলত এই কথাগুলোই বলা হয়েছে। তো আমি আশা করছি তোমরা এগুলো প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, আসলে আরও কয়েকটা পয়েন্ট চাইলে আমরা কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারি। কি কি পয়েন্ট দেখো তুমি
চাইলে এখানে আরেকটা পয়েন্ট তুমি এখানে অ্যাড করতে পারো যে মাটিতে যখন আমরা এই যে গৃহস্থালির যে বর্জ্য পদার্থ যেগুলো আছে এই পদার্থগুলো মাটিতে ফেলার আগে অবশ্যই যদি সেখানে ক্ষতিকর কোনো জিনিস থেকে থাকে সেই ক্ষতিকর জিনিসগুলোকে ক্ষতির মাত্রা কমিয়ে দেন আমরা মাটিতে ফেলবো। এটা শুধুমাত্র গৃহস্থালির ক্ষেত্রে এমনটা না, শিল্প কারখানার ক্ষেত্রেও ঠিক একই জিনিস যে এগুলা মাটিতে ফেলার আগে অবশ্যই সেটাকে একটা আমরা কি করে নিব, ক্ষতির মাত্রাটা কমিয়ে নিব, যাতে করে এই যে ভারী ধাতু যেগুলো আছে লেড আর্সেনিক সহ যারা যারা আছে যে উপাদানগুলো আছে সেইগুলো যেন সরাসরি মাটির সংস্পর্শে যেন আসতে না পারে, আমাদেরকে সেই দিকেও কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এবং আমরা তো এটা গেল একটা 9 নম্বর পয়েন্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখো কি বলতে পারি আমরা, মাটির অনেক সময় যেটা হয় যে ফসলের যে অবশিষ্ট অংশ যেটা আছে এই ফসলের অবশিষ্ট অংশ গাছের পাতা হতে পারে, ধানের এটা যদি আমরা মাটিতে রেখে দেই তাহলে মাটি কি হবে না, ক্ষয় হবে না। মানে যেটা অনেক সময় হয় যে আমরা বিক্রি করে গরুকে খাওয়ানোর জন্য ইউজ করি, তো এটা বাদে যদি অন্যান্য কোনো ফসলের অংশ বিশেষ থেকেও থাকে চাইলে আমরা সেটা মাটিতে ঢেকে দিয়ে আসতে পারি। এতে করে দুইটা কাজ হবে, নাম্বার ওয়ান, কোনো বৃষ্টির পানি ওই মাটিতে সরাসরি পড়লে সেই মাটিটা ক্ষয় হবে না, আর নাম্বার টু, ওই জিনিসগুলো একটা সময় কিন্তু পচে মাটির সাথে মিশে যাবে এবং মাটির উর্বরতাকে তারা বৃদ্ধি করবে। তো মোটামুটিভাবে এরকম 10টা পয়েন্ট আমি উল্লেখ করে দিলাম, তোমরা এক্সামে আসলে এই 10টা পয়েন্ট সিরিয়াল ওয়াইজ লিখতে পারো, এদিক সেদিক করে লিখতে পারো। এইগুলা যদি আমরা একটা ফলো করতে পারি তাহলে আমরা মাটিকে মাটি দূষণের হাত থেকে খুব সহজেই রক্ষা করতে পারবো। তো ওভারঅল দেখো তাহলে আসলে আমাদের এই পর্বের আলোচ্য বিষয় আসলে অনেক ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমরা এখানে কথা বলেছি। আমরা মাটির ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছি, মাটির ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসবে কোন মাটি কোন ফসলের জন্য ভালো, কোনটা বেশি ভালো, কোনটা কম ভালো, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, এই টাইপের যে পয়েন্টগুলো আছে আমাদের এই যে মাটির যে বৈশিষ্ট্য আছে, আমরা মাটির প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে আমরা এই সকল পয়েন্ট আমরা উল্লেখ করব, এই টাইপের কোশ্চেন আমরা বেশি পাবো। মাটি দূষণের কারণ এটা তোমাকে একটা সিনারিও দিয়ে বলবে যে হ্যাঁ এখান থেকে মাটিটা দূষিত হচ্ছে, কারণ সহ ব্যাখ্যা করো, তখন তোমরা এই পয়েন্টটা সরাসরি ব্যাখ্যা করে দিতে পারবা। আর মাটি দূষণ কিভাবে রোধ করা যায় এই ক্ষেত্রে আমরা এই যে 10টা পয়েন্টের কথা বললাম এখানে সরাসরি 8টা দেওয়া আছে, আমরা 2টা এক্সট্রা বললাম। একটা হচ্ছে যে আমরা কি করব, আমরা ক্ষতিকর শিল্প ইন্ডাস্ট্রির যে ক্ষতির মাত্রা আছে সেটাকে কমিয়ে মাটিতে ফেলবো। আর নাম্বার 2, আমরা ফসল কাটার পরে ফসলের অবশিষ্ট অংশ আমরা চাইলে মাটিতে রেখে আসতে পারি, এতে মাটি সরাসরি বৃষ্টির পানির সংস্পর্শে আসবে না এবং ওই জিনিসগুলো পচে গিয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে, মাটিতে ভালো ফসল মানে ফলবে আর কি। তো এইভাবে আমরা মাটি দূষণ থেকে রক্ষা করতে যেভাবে পারি সেই পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, তো এই পর্বের আলোচ্য বিষয়ের যে মূল কথাগুলো সেগুলো আমি ফুললি কমপ্লিট করে ফেলেছি। আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।